বসন্তের স্নিগ্ধ হাওয়া, ফুলের মৃদু সুবাস আর প্রকৃতির নবজাগরণের মাঝে এক পবিত্র দিনের আগমন ঘটে, রাম নবমী। এই দিনটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি এক আদর্শ জীবনের প্রতীক, এক অনন্ত নৈতিকতার আলো, যা যুগে যুগে মানব সমাজকে পথ দেখিয়ে এসেছে। রামনবমী হল ভগবানের রামের জন্মতিথি। তিনি কেবল একজন দেবতা নন, তিনি একজন আদর্শ পুত্র, আদর্শ রাজা, আদর্শ স্বামী এবং সর্বোপরি একজন আদর্শ মানুষ। রামনবমীর দিনটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয়। বিশ্বাস করা হয় এই দিনেই প্রভু শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যা নগরীতে, রাজা দশরথের ঘরে। তাঁর জন্ম যেন অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির এক আলোকবর্তিকা হয়ে উঠেছিল। এই উৎসবের একটি বিশেষ দিক হল এটি আমাদের সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা দেয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই দিনটি উদযাপন করেন, কারণ প্রভু শ্রীরামের আদর্শ কোনো একটি ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি সর্বজনীন। তাই আসুন এই রামনবমীতে আমরা শুধু উৎসব পালন না করে রামের আদর্শকে নিজের জীবনে ধারণ করি। আমাদের চিন্তা, কথা ও কাজে যেন প্রতিফলিত হয় সেই নৈতিকতা, সেই মানবতা। আজকের দিনে আরও একটি বিশেষ কারণে দিনটি গুরুত্বপূর্ণ। পৃথিবীটা এক বিশাল মঞ্চ, আর আমরা সকলেই সেই মঞ্চের অভিনেতা। এই কথাটি যেন বারবার সত্য হয়ে ওঠে যখন আমরা ফিরে তাকাই নাটকের ইতিহাসের দিকে। প্রতি বছর 27শে মার্চ পালিত হয় বিশ্ব নাট্য দিবস, একটি দিন যা শুধু অভিনয়ের জন্য নয়, বরং মানুষের অনুভূতি, সমাজের প্রতিচ্ছবি এবং জীবনের গভীর সত্যকে তুলে ধরার এক অনন্য মাধ্যমকে শ্রদ্ধা জানানোর দিন। এই বিশেষ দিনটি প্রথম উদযাপিত হয় 1961 সালে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট বা ITI এর উদ্যোগে। তখন থেকেই বিশ্বজুড়ে নাট্যপ্রেমীরা এই দিনটিকে পালন করে আসছেন এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে। নাটকের ইতিহাস অনেক প্রাচীন। প্রাচীন গ্রিসে সোফোক্লিস এবং ইউরিপিডিস, তাদের মতো নাট্যকাররা মানব জীবনের জটিলতা তুলে ধরেছিলেন তাদের নাটকে। ভারতীয় নাট্যচর্চায়ও রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। সংস্কৃত নাটকের জনক ভাস এবং কালিদাস তাঁদের অসাধারণ সৃষ্টির মাধ্যমে নাট্যশিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আর বাংলায় বাংলা নাটকের কথা বললেই মনে পড়ে গিরিশচন্দ্র ঘোষ, মাইকেল মধুসূদন দত্ত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। একটি নাটক সফল করতে শুধু অভিনেতাই নয়, পেছনে কাজ করেন অসংখ্য মানুষ, পরিচালক, আলোকসজ্জা, শিল্পী, মেকআপ আর্টিস্ট, সেট ডিজাইনার, সবাই মিলে তৈরি করেন এক জাদুময় জগৎ। বিশ্ব নাট্য দিবস তাই শুধু অভিনেতাদের নয়, মঞ্চের প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। নাটক আমাদের শুধু বিনোদন দেয় না, শিক্ষা দেয়। এটি শেখায় সহানুভূতি, বোঝাপড়া এবং মানবিকতা। আমরা যখন একটি চরিত্রের জীবনের গল্প দেখি, তখন আমরা তার সুখ দুঃখ অনুভব করতে শিখি। এই অনুভূতি
আমাদের আরও ভালো মানুষ হতে সাহায্য করে। বিশ্ব নাট্য দিবস আমাদের মনে করিয়ে দেয় জীবন নিজেই একটি নাটক। আমরা সবাই সেই নাটকের চরিত্র। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি অনুভূতি একটি দৃশ্যের মতো। তাই আসুন এই দিনে আমরা প্রতিজ্ঞা করি নাটককে ভালোবাসব, মঞ্চকে সম্মান করব এবং জীবনের প্রতিটি চরিত্রকে সত্য ও সুন্দরভাবে উপস্থাপন করব। কারণ মঞ্চে যেমন, জীবনের মঞ্চেও সত্যিকারের অভিনয়ই সবচেয়ে বড় শিল্প। পর্দা নামলেও গল্প শেষ হয় না, কারণ নাটক বেঁচে থাকে মানুষের হৃদয়ে। শুভ বিশ্ব নাট্য দিবস। এবারে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের এপ্রিল মাসের প্রথম বিষয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন আলোর নতুন আশার বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত হচ্ছে বৈশাখ। বৈশাখ মানেই নতুন সূচনা, বৈশাখ মানেই পুরনোকে ঝেড়ে ফেলে নতুনকে বরণ করার এক অনন্য সময়। বৈশাখের সেই ভোরবেলা, বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, বৈশাখের মেলা, বৈশাখের নতুন পোশাক, কাল বৈশাখীর ঝঞ্ঝা, সব কিছু মিলিয়ে বৈশাখ আমাদের জীবনে এক গভীর অনুভূতির নাম। বৈশাখ আসে আবার চলেও যায়, কিন্তু রেখে যায় অগণিত স্মৃতি। শৈশবের, যৌবনের, প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তের। ভাগ করে নিন সেই সব স্মৃতি অভিজ্ঞাপনের সঙ্গে। অভিজ্ঞাপন অনুষ্ঠানের এপ্রিল মাসের প্রথম বিষয় বৈশাখের স্মৃতি। আপনার লেখা চিঠি পাঠিয়ে দিন আমাদের দপ্তরে অথবা ইমেইলে। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। চিঠির শব্দ সংখ্যা দয়া করে 200 থেকে 250-এর মধ্যে রাখবেন। আরেকবার মনে করিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানের এপ্রিল মাসের প্রথম বিষয় বৈশাখের স্মৃতি। এবারে পড়ব আজকের প্রথম চিঠি। লিখে পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর থেকে। প্রিয় অভিজ্ঞাপন, এবারের বিষয়ে নারী জাতির আত্মপরিচয় ও আত্মবিশ্বাসের এক জ্বলন্ত জিজ্ঞাসা। আমরা দেখেছি দেশের প্রথম ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলিকে, যে সময় ভারতের মহিলাদের কাছে ইংরেজ ডাক্তারেরা প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। সেই সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করতে আসরে নাভার প্রতিজ্ঞা করে কাদম্বিনী ডাক্তারি পড়ার সংকল্প করেন। শেষমেশ একটা অসম যুদ্ধের আবহে পড়া শেষ করেছিলেন। আরও পরে দেখেছি আমার গ্রাম্য পরিবেশে নারীর কৈশোর বেলায় শ্বশুর বাড়িতে যাওয়ার ঘটনা। এ ঘটনার সাক্ষী আমার গর্ভধারিণী মা। শৈশবের বধূ হওয়ার এক ভয়ঙ্কর কাহিনী শুনিয়েছিলেন আমাদের। মায়ের কথায় ভাসুরের ছায়া ডিঙিয়ে যাওয়ার পুকুরের জলে শরীর ভিজিয়ে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল। ঘুমটার নির্ধারিত মাপের কম হলে শাশুড়ির চোখ রাঙানি সহ্য করতে হয়েছিল। আমি এখনকার সময়েও দেখেছি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শৈশবকালের মধ্যেই কন্যা সন্তানের বিয়ে দেওয়ার এক প্রবণতা। মাতৃত্ব হওয়ার উপযুক্ত না হওয়া শৈশবেই হারিয়ে যাচ্ছে ওরা। আমরা দেখেছি সুনিতা উইলিয়ামসের কঠিন ও কঠোরভাবে স্পেসে নির্ধারিত সময়ের বেশি সময় থাকার ঘটনা। এই নারীরা ভারতীয় নারী বাহিনীর গর্ব। বর্তমান সময়ে নারীদের কর্মক্ষেত্র জল, স্থল ও আকাশ পথে সর্বত্রই সমান দক্ষতায় নারীদের বিচরণ। নারীদের হাত বাস গাড়ির স্টিয়ারিংয়ে, নারীদের হাত রেলের ইঞ্জিনের স্টিয়ারিংয়ে। আজকের নারীদের পুরুষের সাথে তাল মিলিয়ে সমান অধিকার রক্ষার্থে লড়াই আন্দোলনে রয়েছেন। যদিও নারীর লড়াই সবসময় কুসুম বিছানো নয়।
চলছে নিরলস লড়াই, লড়াই আর লড়াই। নারীদের স্বপ্ন আগামীতে নারী তার আপন ভাগ্য নির্ধারণ করতে পারবেই। সবাইকে নারী দিবসের মাসে নারীদের লড়াইয়ে সাফল্য কামনা করে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। পরের চিঠিটি লিখেছেন রত্না দত্ত, গ্রিনফিল্ড সিটি কমপ্লেক্স, বেহালা, কলকাতা 141। তিনি লিখছেন, প্রিয় সাথী অভিজ্ঞাপন, এবার নারী শপথ নে তুই, আবার মর্তধামে অসুর নিধন যজ্ঞ হোক। কোল যেন আর হয় না খালি, সব মায়েরা ভুলুক সন্তান হারানোর শোক। এবার যদি জন্মাস তুই, কোনো লক্ষ্মী নয়, যেন দুর্গা হয়েই জন্ম নিস। 10 হাতে খড়গ নিস, হুঙ্কারেতেই রাখিস খর্গ, কাপুরুষের রাজদণ্ড কাঁপিয়ে দিস। খেলনাবাটি খেলবি খেলিস, মনে রাখিস সুগৃহিণী হবার জোশ। হাতা খুন্তির সাথে যেন অস্ত্রবিদ্যায় পারদর্শী হোস। 2-10টাকে দেখে নেওয়ার জন্য তোর বুকেতে থাকুক অটুট দুঃসাহস। এবার যদি জন্মাস তুই, বুকের ভিতর প্রতিবাদের আগুনটাকে জ্বলতে দিস। নরঘাতক আর ধর্ষকেরা উঠুক কেঁপে, সব পাপীদের পুড়িয়ে দেওয়ার সংকল্প নিস। কার কাছে তুই চাইছিস বিচার, এবার নিজেই নিজের বিচার কর। জাগ্রত কর তোর দুর্গারূপ, চামুণ্ডারূপ, ঝাঁসির রানীর মতো আজ নিজের অস্তিত্ব রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়। রাজপথে আজ দাবি উঠছে কার ইশারায়, আকাশেতে উঠছে ছাই। আড়াল করবে কে তোমাকে? ধর্ষক দেখ, এমন সাধ্য কারো নাই। ও নারী, এবার উড়িয়ে দে তোর বিজয় কেতন, খসে পড়ুক যত বিকৃত সব রাজদণ্ড। রাজদরবারে শুধু একটাই সাজা ঘোষণা হোক, সকল ধর্ষকের প্রকাশ্য রাস্তায় মৃত্যুদণ্ড। শুভেচ্ছান্তে রত্না দত্ত, গ্রিনফিল্ড সিটি কমপ্লেক্স, বেহালা, কলকাতা 141। নারী বড় পরম ধন, ওই নারী বড় আপন জন গো, নারী বড় আপন জন। সংসারেতে নারীকে করো আপন গো, নারী বড় পরম ধন গো, নারী বড় পরম ধন। এই নারী বড় আপন জন গো, নারী বড় আপন জন। এবারে যে চিঠিখানি পড়ব সেই চিঠিখানি লিখে পাঠিয়েছেন অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় অভিজ্ঞাপন, দীর্ঘকাল ধরে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে দেখা হয়েছে কেবল ভোগ্যপণ্য বা গৃহস্থালির কাজের সহায়ক হিসেবে। শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখা এবং সম্পত্তিতে অধিকারহীনতা ছিল নারীর নিত্যসঙ্গী। সতীদাহ প্রথা, বাল্যবিবাহ এবং পর্দার অন্তরালে বন্দি জীবন নারীর বিকাশের পথকে রুদ্ধ করে রেখেছিল। এই অন্ধকার দূর করতে নারীদের মধ্যে প্রথম বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন ওনারা লড়াই শুরু করেছিলেন। নারীর প্রথম ও প্রধান লড়াই ছিল শিক্ষার অধিকার নিয়ে। বেগম রোকেয়া উপলব্ধি করেছিলেন যে শিক্ষা ছাড়া নারী মুক্তি অসম্ভব। তিনি বলেছিলেন, কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া ছাড়িয়া দাও, তবেই তাহারা নিজেদের অন্ন বস্ত্রের সংস্থান করিতে পারিবে। ঘরের বাধা কাটিয়ে স্কুলে যাওয়া, কলম ধরা এবং উচ্চশিক্ষা অর্জন করা ছিল তৎকালীন সময়ের সবচেয়ে বড় সামাজিক বিদ্রোহ। আজ নারীরা সেই সংগ্রামের সুফল ভোগ করছে। অর্থনৈতিক মুক্তি ছাড়া প্রকৃত স্বাধীনতা আসে না। আজ নারী কেবল গৃহিণী নয়, সে আজ সফল উদ্যোক্তা, কর্পোরেট লিডার, চিকিৎসক, প্রকৌশলী এবং বৈমানিক।
তবে এই কর্মক্ষেত্রে তাকে গ্লাস সিলিং বা অদৃশ্য বাধার মোকাবিলা করতে হয়। একই কাজের জন্য পুরুষের তুলনায় কম মজুরি পাওয়া বা কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব এখনও বড় চ্যালেঞ্জ। তবুও সব বাধা পেরিয়ে নারী নেতৃত্ব দিতেও সক্ষম। আজকাল রাস্তাঘাট থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মেও নারীকে হয়রানির শিকার হতে হয়। এই নিরাপত্তাহীনতা জয় করা এবং নির্ভয়ে নিজের মতো প্রকাশ করা বর্তমান সময়ের নারীর বড় সংগ্রাম। নারীর সংগ্রাম কোনো বিশেষ গোষ্ঠী বা ধর্মের বিরুদ্ধে নয়, বরং তা অন্যায়, অবিচার এবং কুপমণ্ডকতার বিরুদ্ধে। নারী আজ আর অবলা নয়, বরং সে অপরাজেয়। তবে এই সংগ্রাম সফল হবে সেদিনই যেদিন সমাজ নারীকে নারী হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে সমান মর্যাদা ও অধিকার দেবে। প্রীতি বাসন্তী শুভেচ্ছা সহ ইতি অনিল কুমার ঠাকুর, কাটোয়া, প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান। এরপরের চিঠিটি লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2, কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36। বন্ধু লিখছেন, প্রিয় ভিজ্ঞাপন, বিষয় আশ্রয় কিছুই চাহিনে মা। একথা আজকের দিনে 100 জন মানুষের মধ্যে কেবলমাত্র একজনই বলতে পারেন, আর সেই একজন হয় সর্বত্যাগী সন্ন্যাসী বা পরম ভক্ত। কারণ সংসারী মানুষের একটু আধটু বিত্ত বাসনা থাকবেই, এটাই স্বাভাবিক এবং সেটা দোষেরও নয়। কিন্তু সেই বিত্ত বাসনা যদি কবিগুরুর সম্পত্তি সমর্পণ গল্পের কৃপণ যজ্ঞেশ্বর কুণ্ডুর মতো হয়, তাহলে তার পরিণাম যে কি ভয়ঙ্কর হতে পারে, তাই এই গল্পের পরিণতিতেই কবিগুরু রবীন্দ্রনাথ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আবার মেয়েদের নিজের গহনার প্রতি একটা আলাদা মোহ বা বাসনা থাকে। মণিহারা গল্পের নায়িকা মণিমালিকার অলঙ্কারের উপর অসম্ভব লোভ ছিল, যাতে সে মরেও শান্তি পায়নি। অর্থাৎ বিত্ত বাসনা যখন সীমা ছাড়ায়, তখন তা লোভে পরিণত হয়, আর লোভ থেকেই তো জন্ম নেয় পাপের। বর্তমান সমাজে অর্থবিত্ত সম্পত্তিকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। যার অর্থ সম্পদ যত বেশি, সমাজে তার মান সম্মান প্রতিপত্তি তত বেশি। অবশ্য এটাই পুঁজিবাদী সমাজের নিয়ম। পরিশেষে বলবো, আমরা সবাই জানি এ পৃথিবীতে কিছু নিয়ে আসিনি আমরা, আর কিছু নিয়েও যাব না। যা কিছু অর্থ সম্পদ পড়ে থাকবে এই মাটির পৃথিবীতেই। তাহলে প্রয়োজনের অতিরিক্ত বিত্ত বাসনা থাকলে লাভ কি? বরং অত্যধিক বিত্ত বাসনা আমাদের মনকে অস্থির করবে, ফলে শরীরে যোগ বাসা নেবে, রোগ বাসা নেবে। অর্থের প্রাচুর্যে সারা জীবনে কখনো প্রকৃত বন্ধু চিনতে পারবো না আমরা। চাটুকারেরা আমাদের অহংকারী করে তুলবে, ফলে মাটিতে পা রেখে চলতে ভুলে যাব। সর্বোপরি বিত্তের নেশা আমাদের মানবিক সত্তাকে হত্যা করে পাপের পথে টেনে নিয়ে যাবে। সকলে ভালো থেকো। অঞ্জলি ভট্টাচার্য, 29/2, কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। এবারে জানিয়ে দিচ্ছি তথ্য।
আসন্ন টিটিএডিসির সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের পূর্বে ভোটের দিন এবং ভোটের পরবর্তী সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সিপাহীজলা জেলার জেলাশাসক জেলার অন্তর্গত সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ জারি করেছেন। অস্ত্র আইন 1959 অধীনে এই আদেশ জারি করে জেলাশাসক জানিয়েছেন যে সিপাহীজলা জেলার অন্তর্গত সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের সমস্ত শ্রেণীর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী 30 মার্চ 2026 তারিখের মধ্যে নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। পুলিশে কর্মরত ব্যক্তিগণ, সিপিএমএফ, সশস্ত্র বাহিনী, সশস্ত্র বনরক্ষী, ব্যাংকে নিয়োজিত নিরাপত্তা রক্ষীগণ এই আদেশের আওতায় আসবেন না। উল্লেখিত তারিখের পর কোনো ব্যক্তির কাছে যদি কোনো আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ পাওয়া যায় তবে তিনি আইনানুগ বিচারের সম্মুখীন হবেন এবং অস্ত্র আইন 1959 প্রাসঙ্গিক বিধান অনুযায়ী তার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হবে। জানিয়ে দিলাম একটি তথ্য। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে সুস্থ যদি থাকা যায় তাহলে জীবনও সুস্থ থাকে। সুতরাং স্বাস্থ্যের যত্ন নিতে হবে। চারপাশে যে পরিমাণ ধুলো দূষণ বাড়ছে সেক্ষেত্রে আক্রান্ত হচ্ছে আমাদের ফুসফুস। সুতরাং যত্ন নিন আপনাদের ফুসফুসের। ধূমপান থেকে বিরত থাকুন। তামাকের ধোঁয়া ফুসফুসের প্রধান শত্রু। এটি ক্যান্সার ও সিওপিডির ঝুঁকি বাড়ায়। বায়ু দূষণ থেকে সাবধান। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন, বিশেষ করে দূষিত এলাকায়। ফুসফুসের কার্যকারিতা বাড়াতে প্রতিদিন 5 থেকে 10 মিনিট গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম করুন। অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশযুক্ত খাবার যেমন ফলমূল, শাকসবজি এবং আদা হলুদ মিশ্রিত জল ফুসফুসকে সতেজ রাখে। এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল নেবেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবেন, আর বিশেষভাবে লক্ষ্য রাখবেন ঘরে যাতে বায়ু চলাচলের সুব্যবস্থা থাকে এবং ঘর ধুলোমুক্ত থাকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। কাজের খবর এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি। পদের নাম অ্যাকাউন্টস অফিসার, প্রাইভেট সেক্রেটারি, ডিআরডিও, শূন্য পদ 188টি। শিক্ষাগত যোগ্যতা বিএ, বিকম, বিএসসি, বিই, বিটেক, বিবিএ ইত্যাদিতে গ্র্যাজুয়েট হতে হবে। বয়স অনূর্ধ্ব 50 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 28 মার্চ। বাছাইকৃতদের পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ ও কেন্দ্র কল লেটারে জানানো হবে। আরও একটি কাজের খবর জানিয়ে দিচ্ছি। পদের নাম স্পেশালিস্ট অফিসার, স্টেট ব্যাংক, শূন্য পদ 116টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক, বিএসসি পাস। বয়স 21 থেকে 45 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 30 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাছাইকৃতদের ইন্টারভিউ এবং পরীক্ষার কেন্দ্র তারিখ বিস্তারিত কল লেটারে জানানো হবে। সময় বলছে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি অভিজ্ঞাপনের আজকের পর্বের। আর যেতে যেতে আবহাওয়ার খবর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালের সম্ভাব্য তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের থাকতে পারে। আগামীকালের
সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা জানিয়ে দিলাম। এবার গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং 21.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 48%। সতর্কতা হিসেবে বলা হয়েছে ত্রিপুরার 1-2টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। আজকের অভিজ্ঞাপনের পর্বে একেবারে শেষের দিকে আমরা যেতে যেতে আপনাদের বলবো আজকের দিনটি আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভ বার্তা নিয়ে আসুক। আজ রাম নবমী, সেই সঙ্গে মায়ের নবমী তিথিতে চৈত্র নবরাত্রির নবমী তিথির পুজো আজকে মা আজ সিদ্ধিদাত্রী রূপে পূজিতা হবেন। আপনাদের জন্য বলবো, আপনাদের জন্য যাদের আজকের দিনটি বিশেষ রয়েছে তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের অভিজ্ঞাপন পর্বে উপস্থাপনায় ছিলাম আমি চন্দ্রিমা চক্রবর্তী, আর আমার সঙ্গে ছিল আমি অম্বালিকা ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা। এখন শুনবেন সংবাদ। Morning news. Good morning.